আমি জানি আপনারা অনেকে একটু বিরক্ত হবেন যে একটা জয় নিয়ে আর কত আর কত। তবে এই বিরক্তিটা প্রকাশ করলে চলবে না, কারণ আমাদেরকে এটা করতে দিতে হবে। আমরা আগামী কয়েকদিন এটা নিয়ে কথা বলতেই থাকব। তবে আজকে যে কথাটা বলবো, এখনকার কন্টেন্টে যে কথাটা বলবো, সেটা সরাসরি বাংলাদেশের প্রশস্তিমূলক কন্টেন্ট না। প্রশস্তিটা করব, কালকে আরও করব। আজকে একটু আমরা একটু অন্য ক্যানভাসে এই জয়টাকে দেখতে চাই। এমনিতেই এই জয়টার কনসিকোয়েন্স কি হবে, বাংলাদেশের ক্রিকেটে কি হবে, অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি হবে, এটা নিয়ে নানা রকম কথাবার্তা হতে থাকবে। আগামী কয়েক মাস আপনি নিশ্চিত থাকেন যে এটা নিয়ে কনসিকোয়েন্স নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে ক্রিকইনফো থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া বা বড় বড় যে অস্ট্রেলিয়ান মিডিয়া আছে, সব জায়গাতে অস্ট্রেলিয়ার কনসিকোয়েন্স নিয়ে কিন্তু লেখা প্রকাশ শুরু হয়ে গেছে। আমি একটু আগে দেখতেছিলাম যে ক্রিকইনফোতে একটা আর্টিকেল আসছে, যেখানে অস্ট্রেলিয়ার এই দলটার রিপ্লেসমেন্ট, এইখানকার ব্যাটসম্যানদের রিপ্লেসমেন্ট কে কে হতে পারে সেটা নিয়ে তারা একটা ফিচার করে ফেলছে। কোথাও দেখলাম যে একটা ফিচার হচ্ছে যে এখনই কি তাহলে সুইচ করার পারফেক্ট সময়, এই ওভারহাউল করার পারফেক্ট সময়। রিকি পন্টিং ওভারহাউলের পক্ষে ডাক দিচ্ছেন। ফলে এইসব কনসিকোয়েন্স নিয়ে কথা হতেই থাকবে। আমরা এসব কনসিকোয়েন্স নিয়ে খুব বেশি কথা বলবো না। আমরা বলবো যে এই জিনিসটা, এই যে আমরা ডারউইনে ম্যাচটা জিতলাম, এটা একটা বাটারফ্লাই ইফেক্টের শুরু। এটা একটা ডমিনো ইফেক্টের শুরু, ডমিনোর ধাক্কা দেওয়াটা হলো। এর আগেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দুবার বাটারফ্লাই ইফেক্ট শুরু করছে। দুটো জয়ের মাধ্যমে এই পৃথিবীর ক্রিকেট স্ট্রাকচারটা ওভারহাউল করায় দিছে। বাংলাদেশ এমন না যে বাংলাদেশের কারণেই সবটা ঘটছে। বাংলাদেশ ওই পুরো বাটারফ্লাই এফেক্টটা শুরুটা করে দিছে। এই ডারউইনের জয়টাও আসলে সেরকম একটা ঘটনা হতে যাচ্ছে। এটা কেবলমাত্র বাংলাদেশের একটা বড় জয় বা প্রতিপক্ষের একটা বড় পরাজয়, প্রতিপক্ষের জন্য আঘাত, এই জায়গায় আটকে থাকবে না। এটা একটা বড় ওভারহাউলে পরিণত হবে ক্রিকেট স্ট্রাকচারের দিক থেকে। আমরা সেই জিনিসটা আজকে আলোচনা করব যে কিভাবে 2007 সালে বাংলাদেশ একটা এরকম ডমিনো ইফেক্ট শুরু করছিল বা বাটারফ্লাই ইফেক্ট শুরু করছিল, কিভাবে 2015 সালে একই ঘটনা বাংলাদেশ আবার ঘটালো একটা জয়ের ভেতর দিয়ে, কিভাবে এই 2026 সালে আবার সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে। এই আলোচনাটা আজকে একটু করব। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। এই 2026 সালে বাংলাদেশ যে ডারউইন টেস্টটা জিতলো, এটার কনসিকোয়েন্স, আমি যে বিরাট কনসিকোয়েন্সের কথা বলতেছি, এই কনসিকোয়েন্স বুঝতে গেলে আমাদেরকে আগের দুটো বাটারফ্লাই ইফেক্ট যে ঘটনাটা, এটা একটু বুঝতে হবে যে ঘটনাটা কি ছিল, ওর কনসিকোয়েন্সে বড় কি ঘটছে। প্রথম হচ্ছে 2007 বিশ্বকাপ। 2007 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় দিল। দ্যাট ওয়াজ এ শক, দ্যাট ওয়াজ সিভিয়ার শক। এবং এই শকের ফলে তাৎক্ষণিক অনেক বড় বড় কিছু ঘটনা ঘটল। প্রথমত ইন্ডিয়ান ক্রিকেট স্ট্রাকচার কেঁপে গেল। ইন্ডিয়ান ক্রিকেট যে দলটা, ওদের ওই যে বিগ ফাইভের যে টিম, ওই টিমটা কার্যত বদলায় ফেলা হলো। ওই টিম থেকে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, অনিল কুম্বলে, কার্যত সবাই আস্তে আস্তে সরে গেলেন। ইমিডিয়েট ইফেক্টে ওরা টিম থেকে, ওদের শর্টার ফরম্যাট থেকে, টি-20 ফরম্যাট থেকে এদের সবাইকেই বাদ দিয়ে দিল। এছাড়া আমরা দেখলাম যে রিসেন্ট ইমিডিয়েট ইফেক্টে আইসিসি একটা কাজ করলো, তারা ওয়ানডে বিশ্বকাপের যে স্ট্রাকচার, এটা বদলায় ফেললো। এটাতে ন্যায় অন্যায় খুঁজে লাভ নাই। আমি আসলে একটু নিরপেক্ষভাবে, বলা যায় যে বস্তু নিরপেক্ষভাবে আসলে দেখতেছি যে ঘটনাগুলো কি ঘটছিল। তারা দেখলো যে ইন্ডিয়ার মতো দল এটা ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেল। তখনকার সিস্টেম আপনাদের নিশ্চয় মনে আছে যে 4 দলের গ্রুপ, ওখান থেকে দুটো দল যাবে পরের রাউন্ডে। এতে সমস্যা যেটা হলো, ইন্ডিয়া পাকিস্তানের মতো দল যদি এই সামান্য ধাক্কা খেয়ে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যায়, আবার পাকিস্তানও বাদ পড়ে গেল, তাহলে আইসিসির যে বিজনেস, আইসিসির যে কমার্শিয়াল ইকুয়েশন, যে কমার্শিয়াল ভবিষ্যৎ পরিকল্পনা, পুরোটা ধসে যায় না। এক ইন্ডিয়া বাদ পড়া মানে তো আসলে বিজনেসটাই শেষ হয়ে যাওয়া। ফলে এই কমার্শিয়াল ধাক্কা ঠেকাতে আইসিসি তৎক্ষণাৎ বিশ্বকাপের ফরম্যাট বদলায় ফেলল। কিরকম ফরম্যাট বদলায় ফেললো, আমরা 2011 বিশ্বকাপে দেখলাম দল সংখ্যাও একটু বাড়ানো হলো এবং 7 দলের গ্রুপ করা হলো। 7 দল করে দুটো গ্রুপ, এখান থেকে 4টা করে গ্রুপ পরের রাউন্ডে যাবে। সুপার 6 ব্যাপারটা বাদ দেওয়া হলো, 4টা করে দল পরের রাউন্ডে যাবে। এখন 4টা করে দল গেলে আর ইন্ডিয়া পাকিস্তানে বাদ পড়ার কোনো সুযোগ সাধারণত থাকে না, এই ঝুঁকি কমে যায়।
ফলে ইন্ডিয়া পাকিস্তান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বিজনেস। আর আপনি 7 দলের গ্রুপ যখন করেন তখন প্রত্যেকটা দল 6টা করে ম্যাচ পায়। ইন্ডিয়া 6টা ম্যাচ খেলে যদি কোনো কারণে বাদও পড়ে তাও বিশাল বিজনেস দিয়ে যাবে। এবং আপনি খেয়াল করবেন এরপর থেকে একটা জিনিস করা হয়, ওই আরেকটু পরে আসলে এটা আমরা দেখব যে ইন্ডিয়া পাকিস্তান যেন গ্রুপ পর্বে থাকে এবং এমনভাবে করা হয় যে ইন্ডিয়া পাকিস্তান যেন কমপক্ষে 2 বার বিশ্বকাপে মুখোমুখি হতে পারে। বেশিরভাগ সময় এটা ঠিকমতো ফাংশন করে না, ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে একসঙ্গে উঠতে পারে না, কিন্তু চেষ্টাটা করা হয়। ওটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও করা হয়, টি-20তেও করা হয়। ওটার পেছনে পক্ষপাতটাত কিছু নাই, ওটা পুরোপুরি কমার্শিয়াল একটা চিন্তা থেকে করা। এই যে চিন্তাটা ওটা ঘটলো কিন্তু ওই যে ইন্ডিয়ার হারের কারণে। ইন্ডিয়া মাত্র 2টো ম্যাচ খেলে বাদ পড়ে গেল, ফলে বিজনেস শেষ হয়ে গেল। এখন এগুলো ইমিডিয়েট ইফেক্ট। এই যে ইন্ডিয়া দলে যে ওভারহাউলটা হলো, ইন্ডিয়ার সিনিয়ররা কার্যত আস্তে আস্তে সবাই বাদ পড়ে গেল, গ্রেগ চ্যাপেল অধ্যায় শেষ হয়ে গেল, আইসিসির বিশ্বকাপ ফরম্যাটে চেঞ্জ আসলো, এগুলো সব আমি বলতেছি ইমিডিয়েট ইফেক্ট। গ্লোবালি কি ঘটলো, গ্লোবাল ক্রিকেট স্ট্রাকচারে কি ঘটলো, সেটা হচ্ছে টি-20 ক্রিকেটের গুরুত্বটা বেড়ে গেল। ফ্রাঞ্চাইজি ক্রিকেট সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করলো বাংলাদেশের ওই জয়ের ভেতর দিয়ে। এখন আপনার মনে হবে যে এই যে দাদা কি ইসের সঙ্গে কি মিশানো শুরু করছে, কোথায় তালব্যস্য আর কোথায় বিড়াল। এ তো সুকুমার রায়ও এত জগা খিচুড়ি মিলায় নাই। না, একটু ভাবেন, একটু দেখেন কনসিকোয়েন্সগুলো। সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াকে হারালো। যদি বাংলাদেশ ইন্ডিয়াকে না হারাতো তাহলে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে ট্র্যাডিশনাল দলটাই পাঠাতো। ওই যে রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সির যে দলটা, ওই দলটাই টি-20 বিশ্বকাপে খেলতে যেত। এবং তারা আসলে টি-20 বিশ্বকাপ নিয়ে খুব একটা বদার্ডও ছিল না। টি-20 বিশ্বকাপ যদি হেরেও ফিরতো তাও এটা নিয়ে তারা খুব একটা বদার ছিল না। তখনও পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টি-20কে খুব একটা পাত্তা দেয় না। টি-20 খেলাটা ওই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ইংলিশটা একটু একটু, আবার ওয়েস্ট ইন্ডিয়ানরা 40 ওভারের ক্রিকেট, 30 ওভারের ক্রিকেট এসব খেলতেছে। ইন্ডিয়ানরা যতক্ষণ পাত্তা না দিচ্ছে ততক্ষণ কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে না। ফলে 2007 বিশ্বকাপে যেই বাংলাদেশ ইন্ডিয়াকে হারালো, ইন্ডিয়া তাৎক্ষণিক বলল যে না, আমরা আগে 20 ওভারের ক্রিকেটে ওভারঅলটা করব। ওখানে একটা বাচ্চা ছেলে চুল লম্বা, তাকে ধরে ক্যাপ্টেন বানায় দেওয়া হলো। বাচ্চাটার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তার আন্ডারে একেবারে আন্ডা বাচ্চা কিছু ক্রিকেটারকে পাঠায় দেওয়া হলো, যাও তোমরা টি-20 বিশ্বকাপ খেলে আসো, তোমরা যদি সফল হও শর্টার ফরম্যাট তোমাদের দিয়েই চালাবো, দেখি তো তোমরা 20 ওভারের ক্রিকেট কেমন খেলতে পারো। ওরা গেল, চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসলো। এই যে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসলো, এর ফলে ইন্ডিয়ার একটা নতুন আগ্রহ তৈরি হলো। তারা দেখলো যে বিপুল উৎসাহ এটাতে। ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হয়েছে এবং যেহেতু পাকিস্তানকে হারায় ওরকম ড্রামাটিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে, ফলে এই পুরো ব্যাপারটা ইন্ডিয়ান বাজারে এবং বিশ্ব বাজারে বিরাট একটা প্রভাব ফেললো। তারা সঙ্গে সঙ্গে এটাকে ক্যাশ করার জন্য প্রথমে ললিত মোদী একটা লিগের প্ল্যানিং দিলেন বিসিসিআইকে, সেটা 2007 বিশ্বকাপের আগে, কিন্তু সেটা ঠিক ফাংশন করলো না। এর পর আইপিএল এর চিন্তা, আইসিএল এর চিন্তা আসলো, ওটা করলো সুভাষচন্দ্র। তারপর আইপিএল এর চিন্তা আসলো। মানে দেখেন একেবারে পরস্পর কিভাবে সংযুক্ত। বাংলাদেশ যদি ইন্ডিয়াকে ওই ম্যাচটাকে না হারাতো তাহলে এত দ্রুত ফ্রাঞ্চাইজি ক্রিকেট এই জায়গাটায় যেত না। কোনোভাবেই আমার এই কথার অর্থ এটা ধরার কারণ নাই যে ফ্রাঞ্চাইজি ক্রিকেট আদৌ আসতো না বা টি-20 বাজারটা এখানে পৌঁছাতো না। আরও 5-7 বছর দেরি হতো, আরও সময় লাগতো, ইন্ডিয়াকেই শুরু করতে হতো। দেখেন আজকের দিনে ক্রিকেটে কোনো একটা রেভলিউশনারি কাজ হবে, বিজনেস ওরিয়েন্টেড রেভলিউশনারি কাজ হবে, সেটা ইন্ডিয়া ছাড়া কেউ শুরু করতে পারবে, এটা সুযোগই নাই। ইন্ডিয়া যতক্ষণ না ওই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতেছে ততক্ষণ ওই ব্যাপারটা গ্লোবাল হচ্ছে না। গ্লোবাল মানে আইসিসি আয়োজিত হচ্ছে না এবং ওটা সার্বজনীন হচ্ছে না। এই যে টি-10 অনেক জায়গায় হচ্ছে, ইংল্যান্ড 100 খেলতেছে, টি-10 দেখেন অলরেডি জুয়ার অভিযোগে নিষিদ্ধ হওয়ার দ্বার প্রান্তে আছে। আর 100ও আমার ধারণা 2-1 বছরের মধ্যে বন্ধ করে দিবে ইসিবি, ওরা চালাইতে পারবে না। কেন? এটা ইন্ডিয়ানরা কোনো ইন্টারেস্ট পায় নাই, তাদের বাজারে এটা নিয়ে আগ্রহ নাই। যদি থাকতো 100 দেখতেন সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট হতো। ওকে, তার মানে আমরা দেখলাম একটা ডমিনো ইফেক্ট আমাদের এই মাশরাফি বিন মুর্তজার দল করলো। মাশরাফি বিন মুর্তজার দল বলাটা অন্যায়, ওটা হাবিবুল বাশার সুমনের দল ছিল। আজকেও হাবিবুল বাশার সুমন মাঠে ছিলেন। এই 3টা ঘটনা যে 3টা বলতেছি, 3টার কিন্তু পাশে পাশে হাবিবুল বাশার সুমন নানাভাবে জড়িত। আমি বলি হাবিবুল বাশার সুমন হচ্ছে আধুনিক ক্রিকেটের ইতিহাস। এই পৃথিবীর আধুনিক ক্রিকেটের সব ইতিহাসে কোথাও না কোথাও এই লোকটার উপস্থিতি পাবেন। সাইড নায়ক হিসাবে কোথাও ওই মৃত সৈনিকের চরিত্রে হলেও এই লোকটাকে আপনি উপস্থিত পাবেন। আর বাংলাদেশের ইতিহাসে তো সে সবল নায়ক হিসাবে। যাই হোক, কোত্থেকে কোথায় যাচ্ছি। ফলে আমরা দেখলাম যে 2007 সালে এই কাণ্ডটা ঘটালো মাশরাফি। কিভাবে ঘটালো? একজন পেসার,
সে ওই ম্যাচটাই ম্যান অফ দ্য ম্যাচ হলো। এবং সেটা তো একটা মহাকাব্যিক ব্যাপার। আগের দিন তার বন্ধু মারা গেল রানা। সে ওই পূর্ণ জোশে লাফায়ে পড়লো, লাফায়ে পড়ে ম্যান অফ দ্য ম্যাচ হলো। এইজন্যই ৩ জনের ছবি দিছি যে এই ৩ টা কাকতাল, এই যে পৃথিবী কাঁপায় দেওয়া ৩ টা জয়, ৩ টা জয়ে ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা পারফর্মার ৩ টা পেসার। ১ম টা মাশরাফির ঘটনা গেল, দ্বিতীয়টা হচ্ছে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো। সেটাতে নায়ক ছিল আমাদের রুবেল হোসেন। ওই যে রুবেল শেষ ২ টা উইকেট তুলে নিল। আরে বাপরে বাপ! কি ড্রামাটিক ব্যাপার। সাকিব গিয়ে তাকে বলল, তখন মাশরাফির ক্যাপ্টেন, মাশরাফির ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল তখন উঠতেছে। ওয়ানডে ক্রিকেটে আমাদের স্বপ্নের মতো একটা সময় কাটতেছে। সাকিব গিয়ে রুবেলকে বলল যে, "রুবেল হিরো হইতে চাস? এটা তোর জীবনের হিরো হওয়ার সেরা সময়।" সাকিব, তামিম, রুবেল, মাশরাফি কি একটা তখন অবস্থা। রুবেল আসলেই হিরো হলো। ইংল্যান্ডকে হারায় দিল। সেটার ইফেক্টটা কি হলো বলেন? সেটার ইফেক্ট কি ভয়াবহ হয়েছে দেখেন। সেইটাতে পরবর্তী ১ দশক পর্যন্ত আমরা দেখছি পৃথিবীর ক্রিকেটের মানচিত্রে এলোমেলো সব ঘটনা ঘটতেছে। এর আগেই ইংল্যান্ড অনেকদিন ধরে ওয়ানডে ক্রিকেটে খাবি খাচ্ছিল। ওয়ানডে ক্রিকেটটা নিয়ে তারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিল। বাংলাদেশের কাছে হেরে তারা যখন ওই বিশ্বকাপ থেকে বিদায় নিল, তারা ইসিবি সঙ্গে, সঙ্গে বলল যে আমাদের ক্রিকেট স্ট্রাকচার ওভারঅল করতে হবে। একেবারে ক্রিকেট স্ট্রাকচার ঢেলে সাজাইতে হবে। দেখেন প্রতিটা ঘটনায় কিন্তু ১ম যেটা করছে, যারা ১ম ভিকটিম হয়েছে, হারছে বাংলাদেশের কাছে, তাদের ক্রিকেট স্ট্রাকচার পুরোটা বদলানো হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রেও হয়েছে, ইংল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রে আরও ভয়াবহ হয়েছে। ইংল্যান্ড একেবারে ইসিবির গভর্নিং বডি ছাড়া সব বদলায় দিছে। ক্রিকেট ডিরেক্টর হিসাবে অ্যান্ড্রু স্টাউসকে আনা হলো। এই ছাড়া সব বদলানো হলো। সেটআপ টেটআপ সব বদলায় ফেলা হলো। আনা হলো কোচ হিসাবে বাসকে, মানে ব্রেন্ডন ম্যাককালাম। ব্রেন্ডন ম্যাককালাম এসে বললেন যে, "এই যে আমরা ওয়ানডে ক্রিকেট বদলাতে চাচ্ছি, এটা কিভাবে বদলাবো? আপনাদের কি ধারণা? ওয়ানডে ক্রিকেট একটা আলাদা সিস্টেমে বদলাবো, টি-টোয়েন্টি ক্রিকেট একটা আলাদা সিস্টেমে বদলাবো, টেস্ট ক্রিকেট একটা আলাদা সিস্টেমে বদলাবো। ওইটা হবে না। আপনাকে একটা নির্দিষ্ট ফিলোসফি নিতে হবে। সেই ফিলোসফিটা আপনি যাতে ৩ ধরনের ক্রিকেটেই ভিন্ন, ভিন্নভাবে এপ্লাই করতে পারেন, ওইটা হচ্ছে আপনার ক্রিকেট হবে।" এই জিনিসটাকে লোকেরা নাম দিল, মিডিয়া নাম দিল যে বাসবল। সেটা কি? আমরা টি-টোয়েন্টিতেও যেভাবে খেলি, ওয়ানডেতেও সেভাবে খেলবো, ওয়ানডেতেও যেভাবে খেলি, টেস্টেও সেভাবে খেলবো। হ্যাঁ, টি-টোয়েন্টিতে ওভার প্রতি রান যা তুলি সেটা ওয়ানডেতে তুলতে হবে না। ওয়ানডেতে যা তুলি টেস্টে তা তুলতে হবে না। কিন্তু ৩ টা ফরম্যাটেই আমরা একই অ্যাগ্রেশন দেখাবো। ৩ টা ফরম্যাটেই আমাদের প্রধান কাজটা থাকবে বলটাকে পিটুনি দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া। আর বোলারদের কাজ থাকবে উইকেট তুলে নেওয়ার জন্য যাওয়া। কোনো রকম কোনো কন্টেইনিং বোলিং হবে না, কোনো রকম কোনো সারভাইভাল ব্যাটিং হবে না। কোনো পরিস্থিতি দেখব না আমরা, কোনো কনটেক্সট বিবেচনা করব না। আমরা অ্যাটাক, অ্যাটাক অ্যান্ড অ্যাটাক। ফিল্ডাররা পর্যন্ত অ্যাটাক করতে থাকবে। কিভাবে? মুখে অ্যাগ্রেসিভ হবে তারা, বডি ল্যাঙ্গুয়েজে অ্যাগ্রেসিভ হবে। টোটাল অ্যাগ্রেশন। এই অ্যাগ্রেশন আমি যদিও বলি যে এটার বীজ আসলে সেই ডন ব্র্যাডম্যানের ইনভিনসিবল টিম থেকেই পৃথিবীতে আছে। এটা বাজ বা ব্রেন্ডন ম্যাকলাম নতুন কিছু আবিষ্কার করেন নাই। কিন্তু অস্ট্রেলিয়া চিরকাল যেটা করছে, খুব ক্যালকুলেটিভ একটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। তারা প্রয়োজন হলে ডিফেন্সিভ ক্রিকেট খেলতে রাজি আছে। প্রয়োজন হলে তারা কনটেক্সট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ভিন্ন, ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে রাজি আছে। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম বললেন, "না, ও কোনো কিছু বিবেচনায় নিব না।" তাতে কি হলো? তার প্রভাবটা ওরা শুরু তো করলেন ওয়ানডেকে বদলাইতে। সেটা করতে গিয়ে ওদের টি-টোয়েন্টি টিমটা আসলেই শক্তিশালী হলো। ওয়ানডে টিমও দারুণ শক্তিশালী হলো। সেটা করতে গিয়ে টেস্টও বদলে গেল। টেস্টে বাসবল শব্দটা বেশি প্রয়োগ হওয়া শুরু করলো। আসলে তো ৩ ফরম্যাট মিলায়ে বাসবল থিওরিটা। যদিও বাসবল শব্দটায় ব্রেন্ডন ম্যাককালাম খুব আপত্তি করতেন। কিন্তু বাসবল যে নামটা, এটা ৩ ফরম্যাট মিলায়। কিন্তু টেস্টে বেশি আলোচিত হয়ে গেল। কারণ টেস্টে ওই কাজটা তারা করে পৃথিবীরে মোটামুটি চমকায় দিল। বেন স্টোকস এটার প্রতিনিধি হয়ে গেল মাঠে। গিয়ে সবাই মিলে ওই জো রুট বাদে, ইভেন জো রুটও, সবাই মিলে ধুমধাড়াক্কা পিটাও, অ্যাটাক করো। এটা একটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে বলে, বলে অ্যাগ্রেশনটা দেখাও। এটা করতে গিয়ে ১ম দিকে দারুণ সাকসেসও পেল ইংল্যান্ড। সেই সাকসেস দেখে অনেকেই এটাকে কপি করা শুরু করলো। কেউ অন্ধের মতো, কেউ বুঝে শুনে। এই কপি করা, ইংল্যান্ডের নিজের এটা নিয়ে চলা, এটা কয়েক বছরের মধ্যে, আবার ১ দশকের মধ্যে এটা ধসেও পড়া শুরু করলো। এই ২৩-২৪-এই এসে আমরা দেখলাম যে বাসবলকে নিয়ে রীতিমতো রসিকতা শুরু হয়েছে। বড় কারণ কিন্তু সেই ইংল্যান্ড এবং সঙ্গে সাপোর্টিভ কারণ ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াও গৌতম গম্ভীরের জামানায় এসে টেস্টে অন্তত বেশ অন্ধভাবে বাসবল খেলা শুরু করলো। এটাকে গটি বল বা নানা রকম ওরা বলে, কিন্তু মূল ব্যাপারটা ওই বাসবল খেলা শুরু করলো। এটা করতে গিয়ে কি হলো? ইন্ডিয়া হোম সয়েলে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হচ্ছে। ইংল্যান্ড প্রায়শ এর ওর কাছে ম্যাচ হেরে যাচ্ছে।
ইংল্যান্ড এই বাসবল খেলতে গিয়ে যত্রতত্র প্রতিরোধ যেখানেই হচ্ছে সেখানে হেরে যাচ্ছে। এই লাস্ট অস্ট্রেলিয়া ট্যুরে অ্যাশেজেও তারা ওই একই ঘটনা ঘটছে। মানে বাসবল নিয়ে শেষ ২ বছরে ট্রল শুরু হয়েছে যে বাসবল খেলে ইংল্যান্ডরা, তার জবাবে কি খেলা যায়? ক্লাসিক ক্রিকেট খেলা যায়। ফলে বাসবল এই যে তৈরি হলো, বাসবল শেষ পর্যন্ত ট্রলের শিকার হলো এবং বাসবল নিয়ে এখন রিথিঙ্ক চলতেছে। এই পুরো ব্যাপারটা শুরু কিন্তু ওই ২০১৫ ওই ম্যাচটা থেকে। ওই যে বাংলাদেশ হারালো ইংল্যান্ডকে। ওই পুরো ব্যাপারটা আপনি কনসিকুয়েন্স হিসাব করতে থাকেন যে কোনটার ধাক্কায় কোনটা পড়ছে। ১ম ডমিনো ধাক্কাটা কিন্তু বাংলাদেশ দিছিল। আবারও বলি এটা বাংলাদেশ না করলেও এই ৭ এর ক্ষেত্রে যেটা বলছি এবারও তাই বলি বাংলাদেশ না করলেও হতো। হয়তো কদিন পরে হতো। কারণ ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেট ওভারহাউল করতই আর ২-৪ বছরের মধ্যেই। কারণ তাদের ওয়ানডেতে সময়টা খারাপ যাচ্ছিল। সেটা করতে গিয়ে ব্রেন্ডন ম্যাককালামকে ডাকলে এটা এমনিই করতো। ওখানে ক্যাটালিস্ট হচ্ছে ব্রেন্ডন ম্যাককালাম। আমরা জাস্ট ওই ডমিনোটা ধাক্কা দিলাম। ২০০৭ একটা দিছিলাম, এবার একটা দিলাম। এবার ২০২৬। ২০২৬ এর ধাক্কাটা কি দিচ্ছে সেটা তো আপনারা দেখতেছেন। আজকের ঘটনা এটা তো আর বলার কথা না। আমরা অস্ট্রেলিয়াকে হারায় দিছি। আমরা টেস্ট র‍্যাঙ্কিং এর ৯ নাম্বার দল আর ওরা ১ নাম্বার দল এবং ওরা WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ১ নাম্বার দল। সেই আমরা গিয়ে অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর সফরের সুযোগ পাইছি। আমরা ১ম ম্যাচে ওদের হারায় দিছি। হারায় দিনাই অস্ট্রেলিয়ান একটা পত্রিকা আজকে পড়তেছিলাম, আসলে হিউমিলেট করছি। আমরা অস্ট্রেলিয়াকে সর্বশান্ত করে দিছি। এখন সেই জিনিসটার কনসিকুয়েন্সে কি ঘটবে? আগের দুটো ঘটনায় আপনি দেখছেন যে একটা তাৎক্ষণিক স্ট্রাকচারাল ওভারহাউল হয়। এখানেও তা হতে পারে। সেটা নিয়ে মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে। অস্ট্রেলিয়ান মিডিয়া বিশেষ করে ফলো করলে দেখবেন যে রীতিমতো অস্ট্রেলিয়া কাঁপতেছে। খোদ রিকি পন্টিং ওভারহাউলের জানাইছেন, আহ্বান জানাইছেন যে এভাবে চলবে না, এই টিমটাকে বদলাতে হবে। এখান থেকে ৪-৫ জন খেলোয়াড় রীতিমতো ছেঁটে ফেলে দিতে হবে, কয়েকজনকে রিজার্ভ বেঞ্চে পাঠাতে হবে। মানে তারা আর একাদশে থাকবে না। তার মানে তো দাঁড়ায় যে একাদশই বদলায় ফেলা। যাই হোক, আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া এইটা বাকি ২ ক্ষেত্রে যেটা ঘটছে তাৎক্ষণিক কনসিকুয়েন্সে ওভারহাউল করা এই জিনিসটা অস্ট্রেলিয়া করবে না। এটা অস্ট্রেলিয়ার ক্যারেক্টারের সঙ্গে যায় না। যদি করে এখন অস্ট্রেলিয়ার ক্যারেক্টারের সঙ্গে তো এই হারটাও যায় না। আপনারা বলবেন যে এটাও তো তুমি ভাবতে পারো নাই, ঘটে গেছে। ফলে অস্ট্রেলিয়া ওটাও ভাবতে পারতেছে না, ওটাও ঘটে যাবে। যেতে পারে। এটা নিয়ে আমি কোনো নিশ্চিত কিছু বলতেছি না। অস্ট্রেলিয়া ওভারঅল করতেও পারে, নাও করতে পারে। এটা আমি নিশ্চিত না। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাপক দাবি যে ওভারঅল হোক, স্ট্রাকচারাল ওভারহাউল হোক। সেটা হওয়া খুব জরুরি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে গ্লোবাল একটা ডমিনো ইফেক্ট আজকে শুরু হয়ে গেল। সেটা হচ্ছে WTC কাঠামো এবং দ্বিস্তর বিশিষ্ট ক্রিকেট, দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট। এই দুটো চিন্তা ব্যাপকভাবে ধাক্কা খেলো এবং এই দুটো চিন্তাকে নতুন করে ঢেলে সাজানো এখন মানে সময়ের ব্যাপার মাত্র। প্রথমত হচ্ছে WTC কাঠামো। WTC-তে এখন যে কাঠামো মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা খুব হাস্যকর একটা কাঠামো। এখানে গতবার যেমন সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে কোনো ম্যাচ খেলে নাই। মানে ব্যাপারটা হয় কি আপনার একটা নির্দিষ্ট পিরিয়ডে আমি যার সঙ্গে খুশি তার সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলবো। ওটা খেলবো এফটিপি অনুযায়ী। ওটার পয়েন্ট আবার হিসাব হবে WTC-তে। তারপরে ওটারে শতকরা হিসাব করে যে ম্যাচ প্রতি তোমার পয়েন্ট কত পড়লো সেটা হিসাব করে তোমাকে পজিশন দেওয়া হবে। এটা খুব হাস্যকর না? আমি যদি WTC-তে আমার নিচে কেউ থাকে, আমার নিচে তো কেউ নাই। ফলে বাংলাদেশ এই সুবিধা নিতে পারে না। কিন্তু মিড টেবিল যেকোনো দল ঠিক করতে পারে যে আগামী সিজনে আমি শুধু আমার নিচে এবং কাছাকাছি শক্তির দলগুলোর সঙ্গে খেলবো। খেলে আমি ৩ নাম্বার ৪ নাম্বার অবস্থান ঠিক রাখবো। খুবই সম্ভব এটা। এটার জন্য তো তার চ্যাম্পিয়নের সঙ্গে খেলার কোনো দরকার নেই। সেরা ২ দলের সঙ্গে না খেলেই এটা ঘটায় ফেলা যায়। সেরা ২ দলের সঙ্গে না খেলে ফাইনালও খেলা সম্ভব। আপনি যদি প্রচুর ম্যাচ খেলেন সমশক্তির দলের বিপক্ষে। ফলে এটা কোনো ফেয়ার কাঠামোই না। তাহলে উপায় কি? উপায় হিসেবে যে ডক্ট্রিনটা সামনে আসতেছে বারবার, রবি শাস্ত্রী থেকে শুরু করে ইংল্যান্ডের অনেকে বারবার যে ডক্ট্রিনটা দিচ্ছেন সেটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট কাঠামো। WTC এবং টেস্ট যে কাঠামো এটাকে ২ স্তরে নামায় আনা। একটা থাকবে ফার্স্ট টায়ার, একটা থাকবে সেকেন্ড টায়ার। অলরেডি এখানে একটা কাঠামোগত প্রস্তাবও আছে যে সেকেন্ড টায়ারে থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর একটা কারা। এই ৪ দল নিয়ে সেকেন্ড টায়ার হবে। বাকিরা এলিট টায়ারে খেলবে ফার্স্ট টায়ারে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোতে চোখে আঙ্গুল দিয়ে এখানে সবচেয়ে বড় প্রতিবাদটা আসতেছে অস্ট্রেলিয়া থেকেই। যে ভাই এখানে তো দ্বিস্তর তুমি করতে পারো না। যেখানে ৯ নম্বর দল এসে তাদের স্কিল দিয়ে এবং এটা তো ফ্লুক না। টেস্টে ফ্লুক বলে কিছু নাই। টেস্টে অঘটন বলে কিছু নাই। অঘটন হলে আমি বুঝতাম। যদি ওয়ানডে বা T20 হতো তাহলে বলতাম যে অঘটন হয়েছে, ভুলে যাও। ফরম্যাট নিয়ে আগাতে থাকো। কিন্তু এটা তো প্রপার একটা উইন। প্রপার উইন তাহলে তো আমাদের ওটা বিবেচনায় নিতে হচ্ছে।
যে আমরা কাউকে সেকেন্ড টায়ারে নামাতে পারি না। তাদের ওই স্কিল সেট আছে যে তারা যেকোনো ফাইনাল ওই স্কিল সেট দিয়ে যেকোনো বড় দলকে হারায় দিতে পারে। তার মানে স্কিল সেটগতভাবে সেকেন্ড টায়ার বলে পৃথিবীতে কিছু নাই। এই জিনিসটা অস্ট্রেলিয়া অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে এবং সারা পৃথিবীতেই শুরু হবে। অ্যাঞ্জেলো ম্যাথুস যার দল কিন্তু ফার্স্ট টায়ারে থাকার কথা, যদি ওই প্রস্তাব বাস্তবায়িত হতো, সে অলরেডি স্ট্যাটাস দিছে, টুইট করছে যে এই ২ টায়ারের টেস্ট চলতে পারে না। এটার সবচেয়ে বড় যে প্রতিবাদটা সেটা ডারউইনে হয়ে গেল। বাংলাদেশ এই জয়ের ভেতর দিয়ে বলে দিল ২ টায়ারের টেস্ট প্রস্তাব কোনোভাবেই সামনে আগাতে পারে না। তাহলে WTCর কি হবে? ২ টায়ারটা করার একটা উদ্দেশ্য ছিল যে ২ টায়ারে প্রত্যেকের সঙ্গে খেলবে। ৪টা করে দল প্রত্যেকের সঙ্গে হোম অ্যাওয়ে খেলবে, সমান নাম্বার ম্যাচ খেলবে। তারপরে ২ টায়ারে আলাদা চ্যাম্পিয়নশিপ হবে। ২ টায়ারে ২ টো চ্যাম্পিয়ন বেরোবে। WTC 1 চ্যাম্পিয়ন বা প্রিমিয়ার চ্যাম্পিয়ন, WTC চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন, এই টাইপের কিছু নামকরণ করা হবে। সেটা তো আর হচ্ছে না তাহলে, যদি এভাবে প্রতিরোধের মুখোমুখি হতে হয়। এবং এটা কমার্শিয়ালাইজেশনেও খুব ধাক্কা দিবে। ইন্ডিয়ার ভেতরেও একটা বিরোধ আছে যে পাকিস্তান যদি সেকেন্ড টায়ারে নেমে যায়, বাংলাদেশ যদি সেকেন্ড টায়ারে নেমে যায়, এগুলো তো মানি জেনারেটিং ম্যাচ। বাংলাদেশ, পাকিস্তান এগুলোর সঙ্গে খেলবে, তখন না মানি জেনারেট করবে। সবগুলো দেশই এটা নিয়ে কথা বলতেছে যে ভাই এই দুটো দেশে এত ভিউয়ার, আমি এই দুটো দেশকে সেকেন্ড টায়ারে নামায় দিলে আমার টেস্ট দেখার লোক কমে যাচ্ছে না? তাহলে উপায় WTCকে গ্রুপিংয়ে পরিণত করা। ঠিক যে কাজটা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর পরে, যে গ্রুপের চেহারা বদলায় ফেলা, দুটো বড় গ্রুপ করা, সেই কাজটা দিয়ে এখন প্রস্তাব আসতেছে। এমন না যে ওই যে আবারও বলি ৭ এবং ১৫-তে যেটা হয়েছে ২৬-এও তাই। বাংলাদেশ এই ম্যাচটা জিতে ওটা ত্বরান্বিত করলো আলোচনাটা। ডমিনেটরের জোরে ধাক্কা দিল। তা নাহলে এই আলোচনাটা চলতেছিল। বাংলাদেশের যেদিন সেকেন্ড ডে টেস্টের, ওই দিনই আইসিসি সিইও বলতেছিলেন যে এই যে চুজ অ্যান্ড পিক করে বাইল্যাটারাল সিরিজ খেলা, সেটা দিয়ে WTC রেজাল্ট আনা, এটা খুব আজগুবি একটা ব্যাপার, এটা চলতে পারে না। আমাদের একটা পরিষ্কার চিন্তা করতে হবে। তখনও পর্যন্ত আমি নিশ্চিত যে ওনার মাথায় কাজ করতেছিল ২ টায়ার। কিন্তু এখন আর ২ টায়ারের পক্ষে খুব বেশি লোক পাবেন না। ফলে আইসিসির বোর্ডে জিনিসটা গ্রুপ হিসাবেই পাস হবে। গ্রুপটা কিভাবে হবে সেটা নিয়ে নানা রকম কথাবার্তা আছে, যে র‍্যাংকিং এর ১, ৩, ৫, ৭ এরা এক গ্রুপে থাকবে, এরকম হতে পারে। বা অন্য কোনো ওই সর্বশেষ একটা কাট অফ ডেট থাকতে পারে। ওই দিন পর্যন্ত কে কি অবস্থায় ছিল, নানা রকম হতে পারে। তবে এটা গ্রুপিং করে করা হবে। সেটা ২ টো বা ৩ টা গ্রুপ হতে পারে, যে এখান থেকে যারা সেরা হবে তারা একটা নির্দিষ্ট রাউন্ডে মুখোমুখি হবে। আর ২ গ্রুপ হলে সরাসরি গ্রুপ চ্যাম্পিয়নরা ফাইনাল খেলবে। সেটা একটা ফেয়ার উপায়। যে সবাই যার গ্রুপে সবাই সবার সঙ্গে সমান সংখ্যক ম্যাচ খেলে ফাইনাল খেলতেছে। যাই হোক, সেই গ্রুপিংটা যেমনই হোক, সেই কাজটা কিন্তু ঘটবে আজ থেকে ৩-৪ বছর পরে। আপনি যখন দেখবেন যে এই কাজটা হয়ে গেছে, তখন মনে করবেন যে ২০২৬ সালের ওই যে আগস্ট মাসে বাংলাদেশ দল ডারউইনে অস্ট্রেলিয়াকে হারাইছিল, তখন ওই ডমিনোটায় ধাক্কা দেওয়া আছে। ১ম ধাক্কাটা দিছিল মাশরাফি বিন মুর্তজা, দ্বিতীয় ধাক্কাটা দিছে রুবেল, এবারের ধাক্কাটা দিল আমাদের বাচ্চাটা হাসান মাহমুদ। ফলে বাংলাদেশ ক্রিকেটে আর কিছু না হোক, এই ডমিনো ধাক্কা দেওয়ার রোলটা প্লে করে যাচ্ছে। এইখান থেকে বাংলাদেশকে এখন সত্যি ডমিনো ইফেক্টের মাথায়ও গিয়ে দাঁড়াতে হবে। এতদিন শুধু পর্যন্ত আমরা বাটারফ্লাই হইছি। আমরা ডানা ঝাপটাইছি আফ্রিকায়, অ্যামাজনে, আর ঝড় হয়েছে আমেরিকায়। আমাদেরকে এখন এপাশে ডানা ঝাপটাতে হবে, আমেরিকায়ও থাকতে হবে। মানে সুফলভোগীদের অংশেও আমাদের যেতে হবে। এই কাজটা করতে পারলে আমরা জোর গলায় দাবি করতে পারবো যে আমরা পৃথিবীর ক্রিকেটের স্ট্রাকচার নিয়ে নাড়াচাড়া করি। তার আগ পর্যন্ত আমাদেরকে শুধু বাটারফ্লাই বলেই লোকে বলবে। কিন্তু আমরা আর বাটারফ্লাই হয়েই থাকতে চাই না কেবল। আমরা নিজেদেরকে জায়ান্টও করতে চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।